তার মানে এসবের মধ্যে দাদাভাই জড়িত? আঙ্কেল, আমার তো এই সবকিছু একদম অবিশ্বাস্য লাগছে। বাস্তব কল্পনার থেকেও অনেক আশ্চর্যজনক, রুদ্র। যাকে সমরের কাছ থেকে সবকিছু শুনে আমি ঠিক করলাম যে না, আমি নিজেকে আর লুকিয়ে রাখবো না। এবার সঞ্জয় বোসের আসল চেহারা সবার সামনে নিয়ে আসার সময় এসে গেছে। আমার চাহাই হোক। তোদের যদি আমি বাঁচাতে পারি উমা, আর ক্রিকেটের সঙ্গে হওয়া দুর্নীতি যদি আমি ফাঁস করতে পারি, তাহলে মনে করব যে আমার জীবন সার্থক হয়েছে। সেই ভেবে জানিস উমা, আমি একদিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এবার আমি বাড়ি ফিরবো। তাহলে ফিরলে না কেন বাবা? ভাগ্য আমার সহায় হলো না রে মা। যে বাসে করে আমি ব্যান্ডেল ফিরছিলাম, সেই বাসটার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। আমার মাথায় প্রচন্ড আঘাত লাগে। আমি আমার সব স্মৃতি হারিয়ে ফেলি। তারপর কি হলো? আমি তোমার বাবাকে খুঁজে পেয়েছিলাম উমা। ওই রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়েছিল। উদ্ধার কর্মীরা হয়তো খেয়ালই করেনি, কিন্তু আমার চোখে পড়ে গেলেন উনি। হ্যাঁ, ওই আরতি আমাকে প্রাণে বাঁচায়। স্বামীহারা আরতি তার বাড়িতে নিয়ে আসে এই আমতায়। সে আমার সেবা করতে থাকে। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। আমার সবকিছু আবার মনে পড়তে থাকে, কিন্তু সবই কেমন আবছা আবছা। সেই সময় আরতি একদিন আমাকে কলকাতায় এক বড় ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যায়। সেদিন হঠাৎ একটা ক্রিকেট গ্রাউন্ডের পাশ দিয়ে যেতে যেতে কি একটা অমুক টানে আমি মাঠের মধ্যে ছুটে গেলাম। হ্যাঁ রে মা, আর সেই দিন মাঠে ঢুকে আমি তোকে দেখলাম। তুই ক্রিকেট খেলছিস, একটার পর একটা শট মারছিস, আর একটার পর একটা স্মৃতি আমার মাথার মধ্যে ফিরে আসতে শুরু করলো। আমি কে? আমি কোথা থেকে এসেছি? উমা আমার কে? সব একটার পর একটা মনে পড়তে শুরু করলো। আমিও সেদিন স্টেডিয়ামে তোমাকে দেখেছিলাম বাবা, কিন্তু আমি ভেবেছিলাম ওটা আমার মনের ভুল, এটা তো সম্ভব নয়। অভিমন্যু বাবু, আমি আপনাকে বলেছিলাম না আমি স্টেডিয়ামে বাবাকে দেখেছি, বাবা দাঁড়িয়ে আমার খেলা দেখছে, আমি বলেছিলাম না আপনাকে? জানিস মা, সেদিন মাঠে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আরতি আমাকে ধরে ধরে বাড়ি নিয়ে আসে। আমি সেই দিনই আরতিকে জানিয়ে দিই যে জানো আরতি, আমার সব কেমন আস্তে আস্তে আমার মনে পড়ে যাচ্ছে। তারপর থেকে আমি তোকে, আমার মেয়েদের, মাকে, বউকে, আমার পরিবারকে ছেড়ে থাকতে পারছিলাম না। স্মৃতি ফিরে পাওয়ার পর বাড়ির জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। আর সেরকম মনে করে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর জানিস মা, আর সেই দিনই আমি আবার সঞ্জয় বোসের মুখোমুখি হয়ে গেলাম। আর ভাগ্যবশত সঞ্জয় বসু আমার দেখে মনে করলো যে আমি বোধহয় সুনন্দ দাসের মতো দেখতে আর একজন কেউ। আর তারপরে ওই সঞ্জয় আমাকে আমারই বাড়ির লোকেদের সঙ্গে মিশতে বলে। তার পরিবর্তে ও বলে আমায় অনেক অনেক টাকা দেবে। তারপরে আমাকে ও আর
আলিয়া মিলে সুনন্দ দাস আবার ট্রেনিং দেওয়া শুরু করে। বহু সুনন্দ দাস। আচ্ছা, আপনাকে বলে দিই আপনাকে কি কি করতে হবে। আমার কাছে এটাই একটা সবথেকে বড় সুযোগ ছিল আমার সঙ্গে হওয়া, ক্রিকেটের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবার। তাই আমি তখন তোদের সত্যিটা জানালাম না। ঠিক করলাম সমস্ত অন্যায়ের শেষ দেখে আমি তোদের মুখোমুখি হব। কিন্তু পারলাম না রে মা, পারলাম না। বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। কিন্তু জানো বাবা, একজন কিন্তু বিশ্বাস করেছিল তুমি ফিরে আসবে, তোমার কিচ্ছু হয়নি, আমার মা। তাই তো সে তোমার অপেক্ষায় আবার শাখা সিঁদুর পড়তে শুরু করেছে। ও বাবা, মাকে একটা ফোন করে তুমি কথা বলো। হ্যাঁ উমা, না না মা, আমি খুব বিশ্বাস করে তোকে আমার আসল পরিচয় দিয়েছি মা। আমি চাই তোরা ছাড়া আর কেউ যেন না জানতে পারে যে আমি আসল সুনন্দ দাস। সঞ্জয় বোস সাংঘাতিক। ও যদি একটু আঁচ পেয়ে যায়, ও কিন্তু নিমেষে সবকিছু শেষ করে দেবে। তাই আমাকে এই কটা দিন নকল সুনন্দ দাস সেজেই থাকতে হবে। সেদিন আমাকে দেখার পর থেকে সুতপার নিশ্চয়ই বদ্ধমূল ধারণা হয়েছে যে আমি বেঁচে আছি। কিন্তু বাবা, যতদিন না পর্যন্ত তুমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবে, ততদিন তো পাড়ার লোক মাকে টিটকিরি করবে। মায়ের শাখা সিঁদুর পরার জন্য মাকে মাথা খারাপ বলবে। মা কতদিন এই অপমান, এই যন্ত্রণা সহ্য করবে বলো তো? জানি রে মা, জানি। ও শাখা সিঁদুর পরেছে বলে লোকে ওকে নিয়ে হাসাহাসি করছে, ওকে পাগল ভাবছে, আমি জানি। কিন্তু জানিস মা, আমার ইচ্ছা করে সবার সামনে গিয়ে চিৎকার করে বলি যে আমার স্ত্রী যেটা বলছে সেটা সত্যি, সেটা মিথ্যে নয়। তাকিয়ে দেখুন এই আমাকে তাকিয়ে দেখুন। আমি ও স্বামী, ও বিধবা নয়, ও সধবা, ও আমার 3 সন্তানের মা, ও পাগল নয়। তো পাচ্ছি না মা, সেটা আমি বলতে পারছি না, একমাত্র ওই সঞ্জয় বোসের জন্যে। ওই সঞ্জয় বোসকে আমি উচিত শিক্ষা দেবই। আঙ্কেল, আজ থেকে আপনার এই যুদ্ধে আপনি আর একা নন। উমা বৌদি তো আছেই আপনার সাথে, আর তার সাথে আমিও আছি। বৌদির এই দেওর, এই ভাই, কারণ ঠকেছি তো আমিও। আলিয়া কোনোদিন আমাকে ভালোবাসেনি, শুধু অভিনয় করে গেছে আর আমাকে ব্যবহার করে গেছে। আর না, আমি চাই আলিয়ার উপযুক্ত শাস্তি হোক। আমি আলিয়াকে আর ওর বাবাকে বুঝিয়ে দিতে চাই যে এইভাবে দিনের পর দিন মানুষ ঠকিয়ে, লোকেদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে অন্যায় করে কেউ ভালো থাকতে পারে না। হ্যাঁ আঙ্কেল, আমিও আপনার সঙ্গে আছি। এই যে আলিয়া বোস উমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করার জন্য কত ষড়যন্ত্র করেছে আপনি জানেন না আঙ্কেল? এই আলিয়া বোস আমাদের সম্পর্কের মধ্যে ঢুকে
সেটাও ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। যে ক্রিকেটের জন্য আলিয়া এত নাম পেয়েছে, খ্যাতি পেয়েছে, সেই ক্রিকেটের সাথে আলিয়া বেইমানি করেছে। এমন ফাঁদ পাতবো যে আলিয়া বাধ্য হবে চিরকালের জন্য ক্রিকেট খেলা ছেড়ে দিতে। হ্যাঁ বাবা, আমার হাত থেকে আর কেউ পার পাবে না। না পার পাবে ওই আলিয়া বোস, আর না পাবে সঞ্জয় বোস। আমার কাছে থেকে আমার বাবাকে কেড়ে নেওয়ার জন্য, গোটা ক্রিকেট জগৎকে কলঙ্কিত করার জন্য ওদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। আমি কাউকে ছাড়বো না বাবা। গোটা ক্রিকেট জগৎ থেকে ওদের নাম চিরতরে মুছে দেওয়া হবে। Woman in this world. Yeah! Woohoo! রুদ্র, তুমি? বাহ আলিয়া, দেখে তো খুব খুশি মনে হচ্ছে। তা হঠাৎই খুশির কারণটা কি? আসলে রুদ্র, আসলে আমি একা একা বসে উমার কথা ভাবতে ভাবতে না আমার মনটা খুব খারাপ লাগছিল, জানো তো। সত্যি তো, মেয়েটা কত আশা নিয়ে আজকে সারাটা রাত জাগছে। ওর কষ্টের কথা ভেবে আমারও খুব কষ্ট হচ্ছিল, জানো রুদ্র। তাই আমি আমার মুড ঠিক করতে ডান্স করছিলাম। ওয়াও আলিয়া, তোমাকে না যত দেখি আমি ততই অবাক হয়ে যাই। তোমার মতন বউ, তোমার মতন যা, প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। সত্যি উমা বৌদির কথা তুমি কত ভাবো, তাই না? মানে তুমি যে উমা বৌদিকে নিয়ে এতটা কনসার্ন, সেটা যে আমার কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। যাক, এবারে ওই লোকটা কালকে যদি ফাইনালি সত্যি নিজেকে উমা বৌদির বাবা হিসেবে মেনে নেয়, তাহলে সব প্রবলেম সলভ। ইয়েস, তুমি একদম ঠিক কথা বলেছো রুদ্র। যাই ফ্রেশ হয়ে এসে। হ্যাঁ, যাও। তাই তো হবে রুদ্র, তুমি যা চাইছো ঠিক তাই হবে। কালই ওই নকল লোকটা নিজেকে উমার আসল বাবা হিসেবে পরিচয় দেবে। তারপর সবাই দেখবে খেলা কেমন ঘোরাই আমি, এই আলিয়া বোস। ব্যাস ব্যাস। আচ্ছা খাও, লাগলে আবার দেবো। পিউ, তুই আর চাটনিটা নিয়ে যাবি। আর খেলাটা কেমন ঘুরে যাচ্ছে না? কিসের খেলা? আরে এখন তো হট টপিক ওই লোকটা উমার বাবা কিনা। এই নিয়ে তো সারা বাড়ির লোক চিন্তিত। ছোট বিষয়, তোমার এই নিয়ে চিন্তা না করলেও চলবে। আরে কি যে বলো অনি, আমি চিন্তা করব না? আমি এই বাড়িতে আছি, খাচ্ছি, এই বাড়ির লোকের জন্য চিন্তা করব না? হ্যাঁ, সবচাইতে বড় কথা হচ্ছে পর্দা এই নিয়ে চিন্তা করছেন, আর এতটাই চিন্তা করছেন শরীর খারাপ করে ফেললেন। এবার তো ব্যবসা পাতি লাটে ওঠার জোগাড়। আচ্ছা কি ব্যাপার বলো তো, পর্দা কি ওই উমার বাবাকে আগে থেকে চিনতেন নাকি? আরতি, ও আরতি, উমাকে একটু ডাল দাও। জানো আমার মেয়ে আবার ডাল খেতে খুব ভালোবাসে।
ডাল আর আলু ভাজা বলো বাবা, তোমার আর আমার ফেভারিট। জানেন অভিমন্যু বাবু, এই মসুর ডাল আর আলু ভাজা দিয়ে আমরা এক থালা ভাত খেয়ে নিই। একদম একদম। তাছাড়া অভি, হ্যাঁ বসো, ওই ওর মা কি বলতো জানো? ওর মা বলতো যে দেখো পাতের পাশে মাছ পড়ে আছে আর মেয়ে আবার খালি ডাল ভাত খাচ্ছে। আরে মা, তুই তো তখন থেকে বক বক করছিস আর হাসছিস, খাচ্ছিস না। তুমি খা, তুমি খাও। আরে তুমি তো খাওয়ারই নাওনি। নেবো নেবো। দেখি দেখি, হা করো। এই দেখো, এই দেখো, হা করো, হা করো। না আমি তোকে খাইয়ে দিই। আমি মেয়েকে না দিলে না ছেলেবেলায় মেয়ে খেতেই পারতো না। বড় করে হা, বড় করে হা। না আমি আর নেবো না, তুই খা। খাও। খাও খাও, খেয়ে নাও মা। আবার কোন দিন তোমাদেরকে বসিয়ে খাওয়াতে পারবো তা তো জানি না। এ মা, এই কি কথা? আমরা তো আসবো আবার এখানে। আর তাছাড়া তুমিও তো যাবে আমাদের ব্যান্ডেলের বাড়িতে, তাই না বাবা? হ্যাঁ যাবে বই কি। জানিস মা, সমরের পর যদি আমার কোনো বন্ধু থেকে থাকে সে হচ্ছে এই আরতি। তোমার আর তোমার বাবার এতদিনের বিচ্ছেদের জন্য যদি আমার বাবা দাদা কোনোভাবে দায়ী হয়ে থাকে, আমি তাদেরও ক্ষমা করব না মা, কথা দিলাম। আরে বাবা, বলো না কেসটা কি? আরে এরকম করছো কেন? আচ্ছা এখন কি তুমি ব্যবসা দেখছো? মানে বড়দা তোমার হাতে ব্যবসার কাজ ছেড়ে দিয়েছেন? আমি জানি তুমি বলবে না ঠিকই, কিন্তু আমার ব্রেন কিন্তু ভীষণ শার্প। যতই হোক বড়দার মতো মানুষ ব্যবসার হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নন। তা সত্ত্বেও তোমার হাতে ব্যবসাটা তুলে দেওয়ার ডিসিশন নিলেন কি করে? আমার কিন্তু এটাতে একটা গন্ডগোল লাগছে, হিসেব ঠিক মিলছে না। বলছি তোমার হিসাব মিলিয়ে কি লাভ বলো তো? তুমি টাকা ছাড়া কি বোঝো? কিছু বোঝো? সময় মতন তোমার টাকাটা তোমার হাতে পৌঁছে গেলেই তো হলো। তাহলে এত উল্টোপাল্টা কথা বলছো কেন? তুমি কিন্তু ভুলে যাও না কার সাথে কথা বলছো। আর তুমিও ভুলে যেও না আমাদের টাকায় তুমি টিকে আছো। চোখ রাঙাচ্ছ কাকে তুমি? আচ্ছা কি হচ্ছে এটা কি? হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করো। তুমি চুপ করে এখানে বসে খেতে না পারলে এখান থেকে চলে যাও। পিউ চুপ কর। তাপস ভাই, মাথা ঠান্ডা করে খেয়ে নাও। খাওয়ার সময় কি রাগারাগি করতে আছে? আর অনি একদম চুপ। আমি বলছি চুপ, খাও। ঠিক আছে, আমিও এই ব্যবহার মনে রাখবো। ঠিক আছে ভাই, এখন শান্ত হয়ে খাও তো। আমাকে ইনসাল্ট করা আমিও জেনেই ছাড়বো। উমার বাবা বেঁচে থাকার সঙ্গে বড়দার ভয় পাওয়ার কি সম্পর্ক? তারপর তোমাদের কেমন খোল খাওয়াই দেখো। উনি আমার স্বামী নন। আমার স্বামী 4 বছর আগে কলকাতায় গেছিল কাজে, কিন্তু মানুষটা আর ফিরল না। মনে হয় ট্রেন অ্যাক্সিডেন্টে মানুষটা মারা গেছিল। আমি মানুষটাকে শেষ দেখাও দেখতে পেলাম না, কারণ ওর বডি খুঁজে পাওয়া যায়নি। আমি শোকে দুঃখে অসুস্থ হয়ে পড়ি।
আমার বাঁ দিকটা আর কাজ করে না। আস্তে আস্তে আস্তে, আপনি একটু জল খাবেন? জল, দাঁড়ান। এই নিন, এই জলটা খান। আস্তে আস্তে আস্তে, আরেকটু খান। ঠিক আছেন এখন? আচ্ছা, তারপর কি হয়েছিল? তারপর কয়েক মাস বাদে এনার সঙ্গে আমার দেখা হয়, খুব অদ্ভুত ভাবে। উনিও তখন খুব অসুস্থ ছিলেন। একদিন হঠাৎ উনি এসে উপস্থিত হলেন। উনি বললেন এটাই নাকি ওনার বাড়ি। ওনারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওনার কাছে ডাক্তার যে ব্যাগটা পেয়েছিল তাতে এই বাড়ির ঠিকানা ছিল। সেটা কি করে সম্ভব আমি জানি না। হতে পারে উনি আর আমার স্বামী একই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন। কোনোভাবে ব্যাগটা ওনার পাশে পাওয়া গিয়েছিল। যাই হোক, উনি যখন বললেন এসে এটা ওনার বাড়ি, এটা ওনার সংসার, আমি কোনো প্রতিবাদ করিনি। একে তো আমার কথা বলার মতো অবস্থা ছিল না, আমি নিজেই খুব নিঃসঙ্গ ছিলাম, আমাকে দেখার কেউ ছিল না। তখন উনি আসেন, উনি এসে আমার সেবা যত্ন করলেন। আমি একটু একটু করে কথা বলা শুরু করলাম। খানিকটা টাকা রোজগার করতে পারলেই না আমার জন্য ডাক্তার ওষুধ নিয়ে আসতো। শুধু মাঝে মাঝে যে কি হতো না, 2-3 দিন বাড়ি ফিরতেন না, কোনো খোঁজ দিতেন না। তারপরে হঠাৎ এসে উপস্থিত হতেন। বোধহয় তোমরাই ওনার পরিবার, মা।